ছক বাঁধা জীবনে এমন মাঝে মাঝে মুক্তি পেতে চাই, উৎসবের আনন্দ সুধাপানে জীবনের দুঃখ ভুলে যাই। সত্যি আমাদের জীবনটি একটি ছকে বাঁধা। তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে আমাদের জীবন সত্যি একটি ছকে আবদ্ধ। আর বর্তমান পরিস্থিতির দিকে যদি লক্ষ্যপাত করো বা দৃষ্টিপাত করো তাহলে তো বিষয়টি আরোই স্পষ্ট হবে। এখন তোমরা আমরা সকলেই গৃহবন্দী। এই গৃহবন্দী অবস্থাতেও আমাদের টিকে থাকতে হবে, আমাদের বেঁচেও থাকতে হবে, আর আনন্দ খুঁজে বের করার চেষ্টাও করতে হবে। চলো আজকে আমরা সেই আনন্দ খুঁজে বের করার চেষ্টা করি একটি ছোট গল্পের মাধ্যমে। দেখো, আগের ভিডিওতে আমি তোমাদের ছোট গল্প কী, কাকে বলে, সার্থক সংজ্ঞা, বৈশিষ্ট্য সব কিছু বলেছি। আর তার সঙ্গে বলেছিলাম যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের সংক্ষিপ্ত বিষয়বস্তু। সেখানে আমরা দেখেছিলাম শকুন্তলা নামক একটি নারী চরিত্রকে। ঠিক সেই রকম আজকে আমি যে গল্পটি বলতে চলেছি বা বলবো, শকুন্তলার মতো অপর একজন নারী চরিত্র আমরা দেখতে পাবো এই গল্পে। তো চলো শুরু করি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তেলেনাপোতা আবিষ্কার। তোমাদের আগে আমি বলেছি যে কোনো বিষয়বস্তু, গল্প হোক বা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, ছোট গল্প যাই হোক না কেন, নামকরণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় বা পাঠ বা পর্ব। কবি বা সাহিত্যিকরা নামকরণের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। ঠিক সেরকম এখানেও তেলেনাপোতা আবিষ্কার, এই যে নামকরণ, তারও যথেষ্ট তাৎপর্য আছে। একটু বোঝার চেষ্টা করো। প্রথম শব্দ হলো তেলেনাপোতা আর দ্বিতীয় শব্দ হলো আবিষ্কার। আমি আগে আবিষ্কার সম্বন্ধে বলি। ইংরেজিতে দুটি শব্দ আছে, একটি হলো ডিসকভার, অপরটি হলো ইনভেনশন। দুটি শব্দের মানে হলো আবিষ্কার। ডিসকভার মানে আবিষ্কার, ইনভেনশন মানে হলো আবিষ্কার। তবে এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে। ডিসকভারি মানে আবিষ্কার, সেটা বলতে বোঝায় যে বস্তু বা যে স্থান আমাদের পৃথিবীতে আছে কিন্তু তাকে এখনো খুঁজে বের করা যায়নি বা হয়নি, তাকে খুঁজে বের করার যে প্রয়াস বা চেষ্টা বা প্রচেষ্টা, তাকে বলা হয় ডিসকভার। আর ইনভেনশন, তারও মানে আবিষ্কার। তবে যে বস্তু আমাদের পৃথিবীতে নেই বা যে স্থান আমাদের এই পৃথিবীতে নেই কিন্তু তাকে কল্পলোকে বা কল্পনার জগতে খুঁজে বের করার প্রয়াস বা চেষ্টা, তাকে বলে ইনভেনশন। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগছে এটাই যে আমাদের তেলেনাপোতা আবিষ্কার কী ধরনের ছোট গল্প? এটা নিঃসন্দেহে ছোট গল্প। এটি ডিসকভারি না ইনভেনশনমূলক গল্প? আমরা নিঃসন্দেহে বলবো তেলেনাপোতা আবিষ্কার হলো একটি ইনভেনশনমূলক গল্প। কারণ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত তথা বিশ্বের কোনো ম্যাপে তেলেনাপোতা নামক কোনো স্থান আমরা দেখতে পাই না। এটি হলো কবির স্বপ্নজাত বা কল্পনাজাত কোনো এক স্থান। কবি স্বপ্নের মাধ্যমে, কল্পনার মাধ্যমে এই তেলেনাপোতা নামক এই স্থানটিকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাই তেলেনাপোতা নামক ছোট গল্পটি হলো একটি ইনভেনশনমূলক গল্প, মনে রাখবে। তবে দেশ পত্রিকাতে আমরা জানতে পারি কবি যৌবনকালে একাধিকবার তার স্বপ্নের অলকাপুরী তেলেনাপোতায় গিয়েছেন। কী জন্য গিয়েছেন? তিনি একা যাননি, তার সঙ্গে গিয়েছেন তার দুই বন্ধু, একজন ধীরেন গাঙ্গুলি, অপরজন ধীরাজ ভট্টাচার্য। এই দুজনকে নিয়ে তিনি প্রায় তার স্বপ্নের তেলেনাপোতায় যেতেন মৎস্য শিকার করার জন্য, মাছ ধরার জন্য। হয়তো কবি তার সেই অজ্ঞাত পরিচয় স্থানটিকেই তেলেনাপোতা বলে উল্লেখ করেছেন। তিনি যেতেন কলকাতা থেকে কিছু দূরবর্তী স্থানে, তার
সেই স্থানটি অবস্থিত। সেখানে তিনি তার দুই বন্ধুকে নিয়ে প্রায় যেতেন। কখন? কর্মব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে, মনের একঘেয়েমি দূর করার জন্য, মনের সতেজতা ফিরিয়ে আনার জন্য সেই বন্ধুদের সঙ্গে নিয়ে সেই স্থানে তিনি প্রায় যেতেন মৎস্য শিকার করার জন্য। সেটা আমরা দেশ পত্রিকা থেকে জানতে পারছি। সেই স্থানের নাম তিনি দেননি, হয়তো সেই স্থানটিকেই তিনি তেলেনাপোতা বলে উল্লেখ করেছেন এই গল্পে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম তেলেনাপোতা হলো একটি ইনভেনশনমূলক গল্প। এটি হলো কবির স্বপ্নজাত কোন এক স্থান। এরপর আমি বলি, দেখো যে অভিজ্ঞান শকুন্তলম যেমন আমি একটি নাটক বলেছিলাম, সেই নাটকে যেমন আমি শকুন্তলার চরিত্র পাচ্ছি, বা শকুন্তলায় যেমন জীবন কাহিনী যেরকমভাবে আমরা শুনেছিলাম, ঠিক সেই রকম তার সঙ্গে অনেকটাই মিল রয়েছে আমাদের এই তেলেনাপোতা গল্পের একজন নারী চরিত্রের। এবার তাহলে শুনে নাও তেলেনাপোতা গল্পে চরিত্রগুলির নাম, কোন কোন চরিত্র আছে। তার আগে বলি, চরিত্রের নামগুলি পরে বলছি, তার আগে আমি আর একটা কথা বলি। আবিষ্কার সম্পর্কে তো বললাম, এবার তেলেনাপোতা সম্পর্কে একটু বলি। দেখো, তেলেনাপোতা শব্দকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে হবে তেলেনা যুক্ত পোতা। তেলেনা মানে হচ্ছে সুর, গানের সুর বা লয়, আর পোতা শব্দের অর্থ হচ্ছে ভিটে বা মাটি। তাহলে তেলেনাপোতা শব্দের অর্থ কি? তেলেনাপোতা শব্দের অর্থ হচ্ছে সুরের ভিটা। এ সম্পর্কে আমি গল্পের শেষে বুঝিয়ে দেব যে বিষয়বস্তুর সঙ্গে এর মিল কতটা। তবে এইটুকু জেনে রাখো, আবিষ্কার মানে তো বললাম ডিসকভার বা ইনভেনশন, এটি হলো একটি ইনভেনশনমূলক গল্প। আর তেলেনাপোতা মানে হচ্ছে সুরের ভিটা। সুরের ভিটা তিনি কেন বলেছেন সেটা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। তাহলে মোটামুটি নামকরণ বুঝতে পারলাম। আর কি বুঝতে পারলাম? যে শকুন্তলার মতো এই গল্পে একজন নারী চরিত্র পাবো, যখন বিষয়বস্তু বলবো তখন বুঝতে পারবে। এবার চলো এই গল্পে কি কি চরিত্র আছে সেই চরিত্রগুলির নাম বলি। আগেই বলেছি ছোট গল্পের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সংখ্যক চরিত্র থাকবে, বিষয়বস্তু হবে সংক্ষিপ্ত, গল্পের বিষয়বস্তু হবে একমুখিতা, আর ক্ষুদ্রের মধ্যে বৃহত্তের ব্যঞ্জনা থাকবে। আর কি থাকবে? মনে একদম শেষে শেষ হয়েও হইল না শেষ, মনের মধ্যে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবেই। গালে হাত দিয়ে এক নিমেষের জন্য ভাবতেই হবে প্রত্যেক শ্রোতাকে যে গল্পটি এখানে শেষ হওয়া হয়তো ঠিক হয়নি, লেখক হয়তো এখানে গল্পটি শেষ না করলেও পারতেন। এরকম একটি মনের অতৃপ্তি বাসনা থাকবেই। চলো আজকে এই গল্পেই দেখি এরকম ইচ্ছা জেগে ওঠে কি না। এবার চরিত্রগুলি বলছি। দেখো, প্রথম গল্পের চরিত্র হচ্ছে গল্প কথক, অর্থাৎ লেখক নিজে। আমাদের লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, তিনি নিজেই হচ্ছেন প্রধান চরিত্র এই গল্পের, অর্থাৎ গল্প কথক। তারপর আমরা পাবো এই গল্পে গল্পকথক অর্থাৎ লেখকের দুই বন্ধু। সেই বন্ধুর চরিত্র, দুটি বন্ধু আমরা পাবো। সেই বন্ধু দুটি দুরকম, একজন পানরসিক যার নাম মণি। তাহলে আমি কি বললাম? লেখকের দুটি বন্ধু, এই গল্পে আমরা তাদের সঙ্গে পরিচিত হব। একটি বন্ধু পানরসিক, অর্থাৎ মদ্যপান করতে তিনি খুব ভালোবাসেন, তার নাম হচ্ছে মণি। এই গল্পের যে নায়িকা, সে নায়িকার দূর সম্পর্কের একটি আত্মীয় তিনি। আর লেখকের অপর একটি বন্ধু, তিনি হচ্ছেন নিদ্রাবিলাসী, অর্থাৎ ঘুমোতে তিনি খুব ভালোবাসেন। এই গল্পে তার কোনো নাম নেই। এই গল্পের অপর একটি নায়িকা চরিত্র, নায়ক যেমন লেখক অর্থাৎ গল্পকথক নিজেই, তারপর পেলাম দুটি বন্ধুর চরিত্র, এবার পাচ্ছি নায়িকা চরিত্র যার নাম যামিনী।
অভিজ্ঞান শকুন্তলমে আমরা যেমন শকুন্তলা চরিত্র পেয়েছি, ঠিক সেই রকম তেলেনাপোতা আবিষ্কার গল্পের আমরা নায়িকা চরিত্র পাচ্ছি যামিনী। যামিনী শব্দের মানে কি জানো? যামিনী শব্দের মানে হচ্ছে অন্ধকার বা রাত্রি। লেখক এই নায়িকার নাম যামিনী কেন দিলেন সেটা বিষয়বস্তু যখন বলবো শেষের দিকে হয়তো বুঝতে পারবে। যামিনী শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। সত্যি কি তার জীবন অন্ধকারে পরিপূর্ণ ছিল? তোমরা পরেই বুঝতে পারবে। তাহলে নায়িকা চরিত্র হলো যামিনী। অপর একটি নারী চরিত্র পাচ্ছি আমরা, সেটি হলো যামিনীর মা। তার সংক্ষিপ্ত চরিত্র, তিনি অন্ধ ছিলেন, ক্ষণিকের জন্য তার আবির্ভাব এই গল্পে। আর শেষ আমরা আর একটি চরিত্র পাচ্ছি, সেটি হলো এই গল্পের একটি অদৃশ্য চরিত্র, যার নাম নিরঞ্জন। অদৃশ্য চরিত্র বলতে গেলে তিনি সত্যি সত্যি এই গল্পে প্রকট হননি, তার চরিত্র আমরা অপরের মুখে শুনতে পাচ্ছি, তাই তাকে আমরা বলছি অদৃশ্য চরিত্র। তার নাম নিরঞ্জন। সে নিরঞ্জনকে যামিনী বলে যে নারী আমরা চরিত্র পেলাম বা নায়িকা চরিত্র পেলাম, সেই যামিনীর মাস্তুতো ভাই, তার নাম হলো নিরঞ্জন। এই হলো গল্পের চরিত্রের সংখ্যা। তাহলে প্রথম প্রধান চরিত্র হচ্ছে লেখক, দ্বিতীয় চরিত্র হচ্ছে নায়িকা চরিত্র যামিনী, তৃতীয় চরিত্র আমরা পাচ্ছি লেখকের দুই বন্ধু, একজন পানরসিক যার নাম মণি, অপরজন নিদ্রাবিলাসী, তার কোনো নাম নেই। তারপর অপর একটি আমরা নারী চরিত্র পাচ্ছি, সেটি হলো যামিনীর অন্ধ মা। আর আমরা পাচ্ছি একটি অদৃশ্য চরিত্র যার নাম নিরঞ্জন। সে হলো এই গল্পের যিনি নায়িকা যামিনী, তার মাস্তুতো ভাই। এই হলো আমাদের গল্পের চরিত্রের সংখ্যা। তাহলে আমরা নামকরণ বুঝলাম, গল্পের চরিত্র সংখ্যা বুঝলাম। এবার আসি গল্পের উৎস। দেখো, আমাদের এই তেলেনাপোতা আবিষ্কার গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে? কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও তোমরা দেখতে পাবে শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে, আবার কোথাও পাবে নির্বাচিত গল্প সংকলন থেকে। তবে তোমরা পরীক্ষায় যদি আসে এর উৎস তোমরা লিখবে কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থ থেকে আমাদের তেলেনাপোতা নামক ছোট গল্পটি নেওয়া হয়েছে। তাহলে চলো এবার শুরু করি গল্পের বিষয়বস্তু। দেখো, প্রথমে আমি একটি কবিতার লাইন বললাম, ছক বাঁধা জীবনে এমন মাঝে মাঝে মুক্তি পেতে চাই, উৎসবের আনন্দ সুধাপানে জীবনের দুঃখ ভুলে যায়। আমরা যেমন বলছি আমাদের জীবনটি ছকে বাঁধা, ঠিক সেই রকম কবিও আক্ষেপ করছেন। কবির জন্ম তো কলকাতায়, তিনি তো নাগরিক কবি। আর কলকাতার পরিবেশ তো জানো, আমাদের গ্রাম বাংলার মতো কলকাতার পরিবেশ নয়। সেই কলকাতার দমবন্ধ করা পরিবেশে কবি হাঁপিয়ে উঠেছেন। যান্ত্রিকতার বিষ বাষ্পে কবির মন অলস হয়ে উঠেছে। সেই যান্ত্রিকতা থেকে তিনি বেরিয়ে আসতে চান, বেরিয়ে এসে তার মনকে একটু সতেজ করতে চান। তার জন্য তো তাকে কলকাতা থেকে একটু বাইরে বেরিয়ে আসতে হবে। কলকাতা থেকে বেরিয়ে এসে বাইরে কোথাও যেতে হবে মনকে রিফ্রেশ করার জন্য, মাইন্ডকে সতেজ করার জন্য। সেই জন্য কবি সিদ্ধান্ত নিলেন যে তিনি যাবেন কোথায়? তার সেই যৌবনকালে যাওয়া সেই স্বপ্নের অলকাপুরী তেলেনাপোতা নামক স্থানে তিনি যাবেন। কি করতে? মাছ ধরতে যাবেন। আমি গল্প বলতে কিন্তু শুরু করেছি। কবি ঠিক করলেন যে এই যে দীর্ঘ সময় ধরে তিনি কলকাতায় আছেন, কলকাতার পরিবেশে তার মন আর মানতে চাইছে না। তার মন, তার পাগল হৃদয় একটু আলতো ছোঁয়া পেতে চাইছে প্রকৃতির।
তাই তিনি ঠিক করলেন যে তিনি তেলেনাপোতা যাবেন। তিনি একা যাবেন না, তার দুই বন্ধুকে নিয়ে যাবেন, একজন পানরসিক, অপর একজন নিদ্রাবিলাসী, যার নাম মণি, আর অপরজনের নাম কিন্তু এই গল্পে নেই। এই তিনজন মিলে তারা ঠিক করলেন যে তারা তেলেনাপোতা নামক স্থানে যাবেন। তাদের যাওয়ার মূল উদ্দেশ্য কি? লেখকের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি মাছ ধরতে যাবেন। কোথায়? তেলেনাপোতায় একটি বড় সরোবর আছে, বড় দিঘি আছে, সেখানে তিনি মাছ ধরতে যাবেন। তিনি নাকি শুনেছেন সেখানের দিঘিতে অনেক বড় বড় মাছ আছে, অনেক দিন ধরে সেখানে কেউ মাছ ধরতে যায়নি, তাই তিনি সেখানে মাছ ধরার মাধ্যমে মনের সতেজতা ফিরিয়ে আনবেন এবং সেই মনের সতেজতা নিয়ে আবার কলকাতায় ফিরে এসে তার কর্মব্যস্ত জীবন আবার শুরু করবেন। তবে অপর যে দুই বন্ধু যাবে তারা কিন্তু মাছ ধরার জন্য যাচ্ছে না, তারা তার সঙ্গে সঙ্গ দেবার জন্য যাচ্ছে, কবির সঙ্গে। আর মণিদা বলে তিনি যাচ্ছেন, তিনি দেখছেন আমার তো এক আত্মীয় আছে, তাদের সঙ্গে দেখাও হবে এবং একটু ঘুরে আসাও হবে। ঠিক সেই রকম তারা তিন বন্ধু মিলে পরিকল্পনা করলো, চিন্তাভাবনা করে তারা এবার কলকাতা থেকে মানে বেশ কিছুটা দূরে, ধরো 25-30 কিলোমিটার দূরে একটি স্থান, সেখানে তারা যাবে। সেই জায়গাটিকেই তিনি তেলেনাপোতা বলছেন। তো যাবে কোন দিন? সব কিছু ঠিক হলো, দিনক্ষণ সবই ঠিক হলো। শনি এবং মঙ্গল এই দুটি দিন তারা, কেউ বলছে শনিবার যাব, কেউ বলছে মঙ্গলবার যাব। এরকম করতে করতে যাই হোক একটি সঠিক দিন নির্বাচন করা হলো, সেটা হলো মঙ্গলবার। তারা ঠিক করলেন যে মঙ্গলবারের দিন আমরা সেখানে যাব, 2-1 দিন থেকে আমরা আবার ফিরে আসব। সেই মঙ্গলবারের দিন তারা বেরিয়ে পড়লেন, এই তিন বন্ধু মিলে। 2 দিনের অফিস থেকে তাদের যে কর্মজীবন, সে কর্মজীবন থেকে 2 দিনের ছুটি নিলেন। ছুটি নিয়ে তারা বেরিয়ে পড়লেন তেলেনাপোতা আবিষ্কার করার জন্য বা তেলেনাপোতা যাবার জন্য। সেখানে যেতে হলে কি করতে হবে? প্রথমে বাসে যেতে হবে। তো বাসে চাপলেন কখন? 3 বন্ধু মিলে ঠিক বিকেলবেলায়, বিকেলের পড়ন্ত রোদে, মানুষের ঠাসাঠাসি একটি বাসে তারা তারা তাদের জিনিসপত্র নিয়ে চেপে পড়লেন তেলেনাপোতা যাবার জন্য। খুব কষ্ট করে 2 ঘন্টা সে বাসের মধ্যে ঠাসাঠাসি অবস্থায়, মানুষে আর মালপত্রে বাসে ঠাসাঠাসি অবস্থায় হেলতে দুলতে খুব কষ্ট করে 2 ঘন্টা যাওয়ার পর তারা এক নির্জন স্থানে বাস থেকে নেমে পড়লেন। যখন নামলেন তখন প্রায় সূর্য অস্ত যাব অবস্থা। সেখানে মানুষের কোনো আনাগোনা নেই, কোনো ঘরবাড়ি নেই, কোনো বাজারও নেই, কোনো দোকানও নেই, কিচ্ছু নেই, একটি নির্জন স্থান। সেই নির্জন স্থানে তারা 3 বন্ধু নেমে পড়লেন। বাস থেকে নেমে যেন একটু তাদের স্বস্তি হলো। যাই হোক, তারা যেন কোথা থেকে একটি দম বন্ধ করা পরিবেশ থেকে যেন একটি রেহাই পেলেন। 2 ঘন্টা তাদের বাস জার্নি সত্যি খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তারা একটু আরাম বোধ করলেন। প্রকৃতির স্নিগ্ধ শীতল হাওয়ায় তাদের মন চঞ্চল হয়ে উঠল, মনের সতেজতা আবার ফিরে এলো। যে আগ্রহ তারা বাসের মধ্যে হারিয়ে ফেলেছিলেন তেলেনাপোতায় যাবার, সে আগ্রহ তারা আবার ফিরে পেতে লাগলেন সেই প্রকৃতির শীতল হাওয়াতে। তবে সেই নির্জন স্থানে মানুষ আর কতক্ষণ থাকতে পারে বলো? তারা 3 বন্ধু বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো আছেই, না কোনো যাবার কোনো উপায়। যেখানে তারা নেমেছে সেই জায়গাটা তো তেলেনাপোতা আবিষ্কার নয় বা তেলেনাপোতা নামক সেই স্থানটি নয়, সেখান থেকে আবার আরও অনেকটা দূরে যেতে হবে। সেখানে বাসে নেমে হয় তাদের হেঁটে যেতে হবে বা অন্য কোনো উপায় অবলম্বন করে সেই স্থানে যেতে হবে। কিন্তু কিভাবে যাবে? কেউ তো তাদের নিতে আসেনি বা কাউকে তারা দেখতেও পাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে তারা অপেক্ষায় আছে। আস্তে আস্তে এদিকে সূর্য ডুবে যাচ্ছে।
সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে এলো, আর অন্ধকার নামার সঙ্গে সঙ্গে মশাদের উপদ্রব বাড়তে লাগলো। চারিদিকে ঝোপঝাড়, তার সঙ্গে মশার উপদ্রব আর ঘন অন্ধকার। এক সময় অন্ধকারটা এমন হয়ে এলো যেন সামনাসামনি তারা একে অপরের মুখটা যেন আবছা হয়ে এলো। ঠিক এই রকম পরিস্থিতিতে তারা যখন অস্থির হয়ে উঠেছে, তখন একটি তারা অদ্ভুত শব্দ শুনতে পেল। সচকিত নয়নে তারা তাকিয়ে দেখল, দূরে জঙ্গলের ভিতর থেকে একটি মৃদু আলো হেলতে দুলতে তাদের সামনে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারল একটি গরুর গাড়ি তাদের নিতে এসেছে। যাই হোক, তাদের মনে একটু আশ্বস্ত হলো, যাবার একটি উপায় হয়ে গেল। তারা আর কোনো রকম কথা না বলে সেই গরুর গাড়ির উপর তারা বসে পড়ল তিনজনে। আর গরুর গাড়িতে ঝুলছে একটি হ্যারিকেন। যে মৃদু আলোর কথা বললাম সেটা হ্যারিকেনের বাতি ঝুলছে। তারা তিন বন্ধু মিলে সেই গরু গাড়ির উপর কোনো ক্রমে তারা তাদের মালপত্র এবং তিনজনে কোনো রকমভাবে এক জায়গায় খুব কষ্ট করে তারা বসে পড়ল এবং আশ্বস্ত হলো, যাক তাদের যাবার একটি উপায় হলো। গরু গাড়ির ছয় বলতে গেলে ছাউনি, সেই ছাউনির ভিতরে তারা বসে পড়ল। গরু গাড়িটি যে পথ দিয়ে এলো সেই পথ দিয়ে আবার যেতে লাগলো। যেতে যেতে ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়ল। জঙ্গলের বাঁকা পথ, অদৃশ্য পথের উপর দিয়ে সেই গরুর গাড়িটি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। আর সেই তিন বন্ধু, লেখক এবং তার দুই বন্ধু, অদৃশ্য নয়নে, অবাক নয়নে, অদৃশ্য বলবো না, অবাক নয়নে, অবাক দৃষ্টিতে তারা চারিদিকে তাকিয়ে দেখতে থাকলো যে তারা কোথায় যাচ্ছে, কোথায় ছিল কলকাতায়, সেখান থেকে কোন অজানা অচেনা দুর্ভেদ্য অন্ধকারের মধ্য দিয়ে সেই গরুর গাড়ির মধ্যে চেপে এই রাত্রিবেলায় তারা কোথায় যাচ্ছে, তারা নিজেরাও ভেবে উঠতে পারছে না। হঠাৎ তারা একটি আওয়াজ শুনতে পাবে। তোমরা যখন পাঠ্যপুস্তক পড়বে সে আওয়াজটিকে বলা হচ্ছে ক্যানেস্তেরা, অর্থাৎ টিন বাজানোর একটি শব্দ। গল্পকথক তার বন্ধুরা জিজ্ঞেস করবে এটি কেন কে বাজাচ্ছে? গাড়োয়ান বাজাচ্ছে। তারা জিজ্ঞেস করবে কেন তুমি বাজাচ্ছ এরকম শব্দ? তারা বলল, গাড়োয়ান বলল যে এই শব্দ শুনলে নাকি বাঘ এখান থেকে ভয়ে পালিয়ে যায়। যদি কাছে যদি কোনো বাঘ থাকে তাহলে এই শব্দ শুনলে বাঘ অনায়াসে দূরে চলে যাবে। প্রথম দিকে তার বন্ধুরা ভয় পেয়ে গেল। তারা ভাবলো যে আমরা কলকাতা থাকি, কলকাতা থেকে 30 কিলোমিটার এই কাছাকাছি স্থানে যে মানুষ, কাছাকাছি স্থানে যে বাঘ থাকতে পারে সেটা তাদের কোনো দিন জানা ছিল না। যাই হোক, তারা জানতে পারলো। তারা ভয়ের মধ্যে দিয়েই গরুর গাড়িতে চলতে চলতে এক সময় গরুর গাড়ি একটি ভাঙা অট্টালিকার সামনে এসে গিয়ে দাঁড়ালো। দেখো, আমি গল্পটি যতটা সংক্ষেপে বলার চেষ্টা করছি, তোমরা বিষয়বস্তুটা পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ভগ্ন অট্টালিকার সামনে এসে তারা দাঁড়ালো, গরু গাড়িটি দাঁড়ালো। তারা দেখলো তার সামনে একটি ভাঙা অট্টালিকা দাঁড়িয়ে আছে। এখানেই তারা বুঝতে পারলো এটাই তাদের বাসস্থান, এখানেই তাদের রাত্রিবেলায় থাকতে হবে। ঘরের ভিতরে ঢুকে দেখলো একটি লণ্ঠনের আলো জ্বলছে আর একটি কলসি আছে, সেই কলসিতে জল ভরা আছে আর মেঝেতে আছে শতরঞ্জি বেছানো। ঘরের বর্ণনাটি কীরকম দিয়েছেন লেখক? ঘরটি অতি প্রাচীন। ঘরের চারিদিকে নোংরা আবর্জনার স্তূপ রয়েছে। দেওয়াল এবং ছাদ থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। মানে অনেক পুরনো ঘর তো। আর দু একটি চামচিকে ঘরের এপাশ থেকে ওপাশে তীব্র গতিতে যাতায়াত করছে। তার কারণ কি? কারণ এই বাড়িতে কোনো মানুষজন থাকে না। অনেক দিন পর হয়তো এরাই প্রথম এই বাড়িতে থাকতে এলো, তাই বাড়ির অবস্থা এরকম।
তাহলে বাড়ির পরিচয়টি কীরকম দিলাম? ভগ্ন অট্টালিকা। সেই বাড়ির ভিতরে তারা ঢুকে কি দেখলো? একটি ভাঙা লণ্ঠনের আলো জ্বলছে, আর একটি কলসিতে জল ভরা আছে, আর ঘরে আছে চারিদিকে, ঘরের এ প্রান্তে ও প্রান্তে ঝুল, নোংরা আবর্জনা ধুলোয় ভরা, আর ঘরের ভিতরে একটি ভাবসা গন্ধ, আর ঘরের দেওয়াল এবং ছাদ থেকে প্লাস্টার যেন খসে খসে পড়ছে, আর 2-3টে চামচিকে ঘরের প্রান্ত থেকে ও প্রান্তে তীব্র গতিতে চলাফেরা করছে। যাই হোক, 3 বন্ধু তারা ঘরের ভিতরে ঢুকে পড়ল, গাড়োয়ান গাড়ি নিয়ে চলে গেল অন্য স্থানে। তারা ঘরের ভিতরে ঢুকে দেখলো যে মেঝেতে শতরঞ্জি বিছানো আছে। লেখকের 2 বন্ধুর মধ্যে একজন বলেছি তিনি নিদ্রাবিলাসী, রাত অনেক হয়ে গেছে, তার খুব ঘুম পাচ্ছে, তাই তিনি শতরঞ্জি বিছিয়ে ঘুমিয়ে পড়লেন এবং ক্ষণিকের মধ্যে নাক ডাকতে শুরু করলেন। আর অপর একজন বন্ধু পানরসিক, যার নাম মনিদা, তিনি মদ্যপানে ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তার 2 বন্ধু যখন ঘুমিয়ে পড়ল, আর লেখক কী করবে? একা একা তার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? লণ্ঠনের আলো অন্ধকার হয়ে গেছে, কাঁচ অন্ধকার হয়ে গেছে, আর তার উপরে ঘরের ভাবসানি গন্ধ, একটি গুমোট গন্ধ। তার যেন একটি দম বন্ধ করা পরিবেশ মনে হলো। তার 2 বন্ধু ঘুমিয়ে পড়েছে, একজন সঙ্গে সঙ্গে নিদ্রাবিলাসী, তিনি ঘুমিয়ে পড়েছেন, আর অপর একজন বন্ধু কিছুক্ষণ মদ্যপান করে সেও ঘুমিয়ে পড়েছে। কিন্তু লেখকেরা ঘুম আসছে না। তিনি বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে থাকার পর তিনি ভাবলেন যে ঘরের মধ্যে আর থাকতে ভালো লাগছে না, গুমোট গন্ধ, একটু প্রকৃতির স্নিগ্ধ শীতল হাওয়া খাওয়ার জন্য তিনি সেই লণ্ঠনটিকে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের উপরে ওঠার চেষ্টা করলেন। তিনি ভাবলেন ছাদের উপরে যাই, তাহলে একটু ঠান্ডা বাতাস, হাওয়া বাতাস খেলে শরীরটি শীতল হবে, এসে তারপর আমি ঘুমাবো। এই ভেবে তিনি ভাঙা সিঁড়ি বেয়ে কোনো ক্রমে ছাদের উপরে উঠলেন। ছাদের উপরে উঠে দেখছেন ভাঙা তো বাড়ি, ছাদের এ প্রান্তে ও প্রান্তে বিভিন্ন আগাছা জন্মে গেছে, ছাদটাও প্রায় ভেঙে যাব অবস্থা। ছাদে উঠতেই তিনি দেখলেন রাস্তার ওপারে ঠিক সেই রকমই একটি ভাঙা বাড়ি, ভগ্ন স্তূপ, একটি ভাঙা বাড়ি, আর সেই বাড়ির জানালার পাশে যেন ক্ষীণ আলো জ্বলছে, আর সেই ক্ষীণ আলো, হালকা আলোর মধ্যে একটি নারী মূর্তির ছায়া তিনি দেখতে পেলেন। সেটা দেখা মাত্রই লেখকের মনে একটি কল্পনা জেগে উঠল যে এত রাত হয়ে গেল, সেই ঘরের মানুষ কি এখনো পর্যন্ত ঘুমায়নি? এ প্রসঙ্গে একটি কথা বলি যে একটি কবিতা আছে একখানা হাত, সেই একখানা হাত কবিতা পড়তে গিয়ে সেখানে দেখা গেছে কি জানো, যে কবি তিনি শহর থেকে বাড়ি ফিরে আসছেন, আকাশে ঘন কালো মেঘ জমেছে, তিনি হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসছেন, তিনি দেখছেন যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে, তাই তিনি তীব্র গতিতে বাড়ির দিকে এগিয়ে আসছেন। আর রাস্তার 2 পাশে যে সমস্ত ঘরবাড়ি, সব ঘরবাড়ি কিন্তু ওই বিজলির চমক দেখে সব জানলা দরজা বন্ধ হয়ে আছে। কিন্তু হঠাৎ তার নজর পড়ল একটি বাড়ির দিকে, তখনও কিন্তু ঘরের ভিতরে বিদ্যুতের আলো জ্বলছে। তিনি লক্ষ্য করতেই দেখছে যেন ঘরের জানলাটি তখন যেন সবেমাত্র বন্ধ করছে, আর সেই বন্ধ করা জানলার যে স্বল্পতম স্থান, যে জানলার ফাঁক, সেখান থেকে তিনি একটি হাত দেখতে পেলেন। সে আলোর ঝলকানিতে তিনি একটি সুন্দর একটি হাত দেখতে পেলেন, এবং সেই হাতে একটি হীরের আংটির মতো একটি আংটি যেন জ্বলজ্বল করছে, সেটাও তিনি দেখতে পেলেন। বাড়ি ফিরে এলেন, ফিরে এসে তার মনে কল্পনা জেগে উঠল। তিনি ভাবতে লাগলেন যে আমি সামান্যতম আলোর মধ্যে যে একখানি হাত দেখলাম, সে হাতটি কার হতে পারে? একটি নারীর হাত না একটি পুরুষের হাত? তিনি ভাবলেন নারীর হাত যেরকম হয় ঠিক সেরকমই মনে হলো। তা হাতটি তার এতই যদি সুন্দর হয়, তাহলে তার চেহারা কীরকম সুন্দর হতে পারে? তিনি স্বপ্নের জগতে নিমজ্জিত হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন আজকে যে মেয়েটির আমি হাত দেখলাম, কালকে যদি আমি তাকে সামনাসামনি দেখতে পাই, তাহলে কি আমি চিনতে পারবো কালকে রাত্রিবেলায় যে নারীর আমি হাত দেখেছিলাম এই সেই নারী? ঠিক সেই রকম
এখানেও গল্পকথক সেই রাত্রে ছাদের উপরে যখন উঠলেন তখন তিনি ক্ষণিকের জন্য এক জানালার মধ্যে এক নারী মূর্তির ছায়া তিনি দেখতে পেলেন। তিনি অবাক নয়নে তাকিয়ে থাকলেন যে এত রাত্রে কে আছে যে এখনো সে ঘুমায়নি, এখনো জেগে আছে। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন অদৃশ্য হয়ে গেল। তারপর তিনি সেখান থেকে নেমে আসলেন, ছাদ থেকে নেমে এসে বন্ধুদের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় তার ঘুম ভাঙল পাখির কলতানে। গ্রাম বাংলার প্রকৃতির ওই কোকিলের ডাক ভোরবেলায় পাখির কলতানে ঘুম ভাঙে, ঠিক সেই রকমভাবেই কবিরও ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে উঠে দেখছেন, হ্যাঁ সত্যি তো সকাল হয়ে গেছে। তারপর তার আসল উদ্দেশ্য কী ছিল? তিনি মাছ ধরতে যাবেন। তাই তিনি সমস্ত মাছ ধরার সরঞ্জাম সব তৈরি করে হাতে ছিপ নিয়ে সেই ভগ্ন অট্টালিকার পাশে তিনি চলে গেলেন মাছ ধরতে। আর তার দুই বন্ধু কিন্তু সেই বাড়িতেই থেকে গেল। তারা কিন্তু মাছ ধরার জন্য আসেনি, লেখকই মাছ ধরার জন্য এসেছিলেন। তাই তিনি একা সমস্ত সরঞ্জাম এবং ছিপ নিয়ে মাছ ধরতে চলে গেলেন পুকুর পাড়ে। তিনি বসে পড়লেন। দীর্ঘ সময় ধরে তিনি বসেই আছেন, কিন্তু মাছ তিনি আর ধরতে পারছেন না। সেখানে বেশ কিছু ব্যঙ্গ বিদ্রূপের কথা বলা হয়েছে এই গল্পে। তোমরা যখন পড়বে তখন বুঝতে পারবে যে লেখক মাছ ধরার জন্য বসে আছেন, ছিপ পুকুরে ফেলেছেন, ফাতনা উঠে আছে, মাছ কিন্তু ধরতে পারছেন না। পুকুরের অপর প্রান্তে একটি বাঁশ গাছ যেন মাথা নুয়ে আছে জলের দিকে। সেই বাঁশের ডগায় একটি মাছরাঙা পাখি বসে আছে। সে যেন লেখককে ব্যঙ্গ বিদ্রূপ করছে। কীরকমভাবে? মাছরাঙাও কিন্তু মাছ ধরে, লেখকও যেমন মাছ ধরতে এসছেন, ঠিক মাছরাঙাও মাছ ধরার জন্য বাঁশের ডগায় বসে আছে। সেও জলের দিকে দৃষ্টিপাত করে আছেন, লেখকও ছিপ ফেলে জলের দিকে দৃষ্টিপাত করে আছেন। কিন্তু পার্থক্য এটাই, লেখক মাছ ধরতে পারছেন না, কিন্তু সেই মাছরাঙা ঝপ করে জলে পড়ে মাছ তুলে আবার বাঁশের ডগায় বসে পড়ছেন। এটা যেন লেখকের ব্যঙ্গ বিদ্রূপ বলে মনে হচ্ছে। লেখক মনে করছেন মাছরাঙাও তার সঙ্গে যেন ঠাট্টা তামাশা করছে। সে মাছ ধরতে পারছে আর সে নিজে মাছ ধরতে পারছে না। তারপর তিনি কি দেখছেন যে পুকুরের অপর একটি ঘাট, শান বাঁধানো ঘাট, তার ফাটল থেকে একটি মোটা সাপ জলের এ প্রান্ত থেকে ও প্রান্তে সাঁতার কেটে পেরিয়ে যাচ্ছে। সেটাও যেন কবির ব্যঙ্গ বিদ্রূপ বলে মনে হচ্ছে। তারপর আবার কি দেখছেন? তারপর তিনি দেখছেন যে দুটো ফড়িং, তাদের স্বচ্ছ পাখনা, তাদের স্বচ্ছ কাঁচের মতো পাখনা উড়িয়ে সেই ফতনার ওপর বসে যেন লেখককে ব্যঙ্গ বিদ্রূপ করছেন। এই সমস্ত লেখকের মনে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কি পড়ন্ত বিকেল হয়ে গেছে, না পড়ন্ত দুপুর, ঘুঘুর ডাকে কবি যেন আনপনা হয়ে উঠেছেন। এই সমস্ত দৃশ্য দেখছেন। তিনি অনেকক্ষণ ধরে বসে আছেন ছিপ ফেলে পুকুরে, মাছ তিনি ধরতে পারছেন না। তিনি দেখছেন যে তিনি মাছ ধরতে পারছেন না, অথচ মাছরাঙা জলে ঝপ করে ঝাঁপ দিয়ে মাছ তুলে নিয়ে যাচ্ছে। একটি সাপ জলে প্রান্ত থেকে ও প্রান্তে সাঁতার কেটে চলে যাচ্ছে। আর সেই ফড়িংগুলো ফাতনার উপর বসার চেষ্টা করছে, আর ঘুঘু পাখির ডাক আকাশে ডাকছে। তিনি যেন আনমনা হয়ে উঠেছেন এই সমস্ত দৃশ্য দেখে এবং শুনে। আর একদৃষ্টে তিনি আনমনা হয়ে জলের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন কি, জলে যেন একটি জলের ঢেউ তিনি শুনতে পেলেন। ফাতনা জোরে দুলতে লাগলো। হঠাৎ এরকম হওয়ার কারণ কি? তিনি দূরে তাকিয়ে দেখলেন অপর প্রান্তে ঘাটে একজন সুন্দরী রমণী কলসিতে করে জল ভরছে। আর জল ভরার জন্য কলসি দিয়ে শ্যাওলাগুলোকে সরিয়ে কলসিতে জল ভরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তিনি সত্যি অবাক হয়ে গেলেন।
সেই রকম আমিও একবার অবাক হয়েছিলাম। আমি কি, তোমরাও যদি পড়ো তোমরাও সেরকম অবাক হবে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা যদি উপন্যাসটি পড়ো, সেখানেও তোমরা ঠিক এরকম একটি দৃশ্য পাবে। সেখানে নবকুমার তার সঙ্গী সাথীদের থেকে বিচ্যুত হয়ে গেছে। তার সঙ্গী সাথীরা নবকুমারকে জঙ্গলে কাঠ কাটতে পাঠিয়েছিল। নবকুমার কাঠ কেটে আসতে দেরি দেখে তার সঙ্গী সাথীরা ভাবলো নবকুমারকে হয়তো বাঘে খেয়ে ফেলেছে, তাই তারা আর বিলম্ব না করে জাহাজ ছেড়ে পালিয়ে চলে গেল। নবকুমার যখন সমুদ্রের পাড়ে এসে দেখলো যে তাদের সঙ্গী সাথীরা তাকে একা ফেলে পালিয়ে গেছে, নবকুমার অসহায় হয়ে পড়ল। সেই জঙ্গলে আটকে পড়ল। সেখান দিয়ে কোনো সমুদ্রের মধ্যে দিয়ে কোনো জাহাজও দেখতে পাচ্ছে না, কোনো মানুষের সমাগমও নেই, কেউ নেই। সে অসহায় অবস্থায় সে সমুদ্রের পাড়ে চুপ করে বসে আছেন, কি করবেন সে ভেবে পাচ্ছে না। হঠাৎ সেই রকমই একটি নারীকে দেখতে পেলেন, যার নাম কপালকুণ্ডলা। ঠিক গল্পে এই সমস্ত নেই, ঠিক সেই রকম এখানেও গল্পকথক দেখতে পেলেন সেই দুর্গম স্থানে, সেই নির্জন স্থানে এক রমণীকে, যে একা কলসিতে জল ভরছে। তিনি আনমনা হয়ে তার দিকে এক দৃষ্টিতে সচকিত নয়নে তাকিয়ে রইলেন। তিনি ভাবতে লাগলেন যে এই নির্জন স্থানে এ আবার কোন নারী। তাকে দেখে অবাক হয়ে উঠলেন যে এই নির্জন স্থানে কি মানুষের বসবাস আছে? এরকম রমণী কি বসবাস করতে পারে? তিনি ভাবতে লাগলেন। সেই মেয়েটি কলসিতে জল ভরে একবার ফতনার দিকে তাকাচ্ছে, আর একবার লেখকের চাহনির দিকে চেয়ে রয়েছে। কলসিতে জল ভরে সেই কলসি কোমরে নিয়ে যখন সেই নারী তার গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন, তখন মুখ ফিরিয়ে লেখকের দিকে চেয়ে বলছেন, কি বলছেন জানো? বসে আছেন কেন, টান দিন। লেখককে সেই নারীটি বলছেন, বসে কেন আছেন, টান দিন। তার মানে কি? তার মানে এতক্ষণে তার বড়শিতে যে টোপ আছে সেই টোপে মাছ লেগেছে। কিন্তু এই মধুর কণ্ঠস্বর শুনে লেখক পাগল হয়ে উঠলেন। এক মধুমাখা কণ্ঠস্বর, তিনি বিভোর হয়ে গেলেন। তিনি ফতনাতে যে তার ফতনা যে ডুবে গেছে, মাছ যে তার টোপ আহার করেছে, ছিপে টান দিলে যে মাছ লাগবে, সেসব তিনি ভুলেই গেলেন। অবাক নয়নে সেই মেয়েটির দিকে তিনি তাকিয়েই থাকলেন। তারপর মেয়েটি চলে গেল। তারপর তিনি যখন ছিপটি তুললেন তখন দেখলেন যে মাছ তার টোপ খেয়ে পালিয়ে গেছে, অর্থাৎ তিনি আর মাছ ধরতে পারলেন না। সত্যি লেখক যে উদ্দেশ্য নিয়ে তেলেনাপোতায় এসেছিলেন, সেই উদ্দেশ্য তার সফল হলো না। তার কি উদ্দেশ্য ছিল? তার উদ্দেশ্য ছিল তেলেনাপোতায় মাছ ধরব, কিন্তু সেটা তার সফল হলো না। যাই হোক, তিনি মনে একটু দুঃখ পেলেন এবং সমস্ত কিছু সরঞ্জাম গুটিয়ে নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। বাড়ি কোথায়? সেই ভগ্ন অট্টালিকায় ফিরে এলেন, যেখানে তার দুই বন্ধু আছে। তিনি এসে বুঝতে পারলেন তার মাছ ধরার কাহিনী তারা অলরেডি জেনে ফেলেছে। কিভাবে জানলো? তিনি এটাও বুঝতে পারলেন যে রমণী পুকুরের ঘাটে তার মাছ ধরার দৃশ্য দেখেছে, সেই তাদেরকে বলেছে। তার দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর নাম বলেছে মণিদা। সেই নারীটি হলো মণিদার দুঃসম্পর্কের আত্মীয়। এবং তিনি এটাও জানতে পারলেন যে আজকে দুপুরবেলায় তাদের বাড়িতেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, দুপুরবেলায় তারা স্নান টান সেরে আগ্রহ সহকারে তাদের বাড়ি গেলেন। কি করার জন্য? দুপুরের মধ্যাহ্ন ভোজন আহার করার জন্য। তারা তিন বন্ধু মিলে সেই যামিনীদের বাড়িতে গিয়ে বসে পড়লেন খাবারের আসরে। যামিনী তাদের খাবার পরিবেশন করছেন, তারা খেতে শুরু করেছেন। আর লেখক বারবার তার ওই মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছেন। লেখক ভাবছেন তার নারীর
বয়স খুব বেশি হবে না, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন, কিন্তু তার হৃদয়ে যেন বেশ কিছু দুঃখ চাপা দেওয়া আছে। তার মুখটি যেন সত্যি একটি মায়াবী মুখ, তাকে দেখলে সত্যি যেন মায়া আসে, করুণ তার মুখ। যাই হোক, এইসব তিনি ভাবছেন আর খাবার খাচ্ছেন। আর যামিনী হঠাৎ যেন খাবার পরিবেশন করতে করতে একটু বিচলিত হয়ে উঠছেন। তার কারণ কি? কারণ উপর থেকে কে যেন তাকে ডাক দিচ্ছে বারবার। খাবার পরিবেশন করতে করতে তিনি হঠাৎ করে উপরে চলে যাচ্ছেন, আবার নেমে আসছেন, আবার খাবার দিচ্ছেন, আবার যেন উপরে কে ডাক দিচ্ছে, আবার সে চলে যাচ্ছে। লেখক কারণ বুঝতে পারছেন না। এসবের ফলে যামিনীও একটু ইতস্তত বোধ করছেন যে বাড়িতে তাদের অতিথি এসছে, তাকে বারবার উপরে যেতে হচ্ছে, এটা তার ভালো লাগছে না। শেষ পর্যন্ত যামিনী দরজা থেকে তার দূরসম্পর্কে দাদা মণিদাকে ডাকলেন, মণিদা একবার এসো না এখানে। সে কে ডাকছে জানো? যিনি উপর থেকে ডাকছেন সে হলো যামিনীর অন্ধ মা। তিনি কেন ডাকছেন সেটা জানো? বেশ কিছুদিন আগে যামিনীর মাস্তুতো ভাই অর্থাৎ মাসির ছেলে, যার নাম নিরঞ্জন, সে তার মাসিকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে সে তার মেয়ে অর্থাৎ যামিনীকে বিয়ে করে নিয়ে যাবে। কি প্রতিশ্রুতি দিয়েছিল? সে এখন বিদেশ যাচ্ছে কাজের উদ্দেশ্যে, বিদেশ থেকে ফিরে এসে সে যামিনীকে বিয়ে করে তাদের বাড়ি নিয়ে যাবে। কিন্তু সে তো অনেক বছর হয়ে গেল। তোমরা হয়তো ভাববে, সত্যি কি নিরঞ্জন বিদেশে গেছে? সে কি এখনও ফেরেনি? আরে দূর, নিরঞ্জন বিদেশে যাওয়া তো দূরের কথা, চাকরি করা বিদেশে যাওয়া তো দূরের কথা, সে তার মাসিকে ধাপ্পা দিয়ে গেছে। কেন? কারণ তার মাসি বারবার তাকে ব্যস্ত করছিল তার মেয়েকে বিয়ে করার জন্য, তার হাত থেকে বাঁচার জন্য তার মাসিকে প্রতারণা করেছে। সে তো বিদেশ তো যায়নি, এমনকি সে বিয়ে করে দিব্যি সুন্দর ঘর সংসার করছে। আর তার অন্ধ মা এখনো পর্যন্ত সে নিরঞ্জনের আশায় পথ চেয়ে বসে আছে যে কখন তার নিরঞ্জন আসবে এবং তার মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে যাবে। সেই আশায় তার অন্ধ মা এখনো পথ চেয়ে বসে আছে। এই কথায় সেই যামিনী তার মণিদাকে বলল। মণিদা তো আগেই জানে তাদের আত্মীয়, সে তো সব বিষয়টাই জানে। মণিদা বলল, দূর, সেই তোমার মায়ের খেয়াল এখনও যায়নি, সেই একই খেয়াল এখনও রয়েছে। তো যামিনী বলল, মা কোনো মতেই মানতে চাইছে না জানো। তোমরা তো আজকে এসছো, তো মা ভাবছে যে আজকে হয়তো নিরঞ্জন এসছে। তো মা এটাও ভাবছে নিরঞ্জন অনেক দিন পর এসছে, তাই নিচে বসে আছে লজ্জায় তার কাছে যেতে পারছে না, তাই মা বারবার নিরঞ্জনকে ডাকছে যে সে আসুক এবং তার মেয়ের বিয়ের কথাটা পাকাপাকি করব। তো মাকে আমি কি করি বলো তো? মাকে আমি বলেও বোঝাতে পারছি না যে নিরঞ্জন আসেনি। মা মানতেই চাইছে না। মা ভাবছে যে সত্যি নিরঞ্জন এসছে। মণিদা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না। যাই হোক, মণিদা বললো, বেশ ঠিক আছে, আমি তোমার মাকে বুঝিয়ে বলছি। এই বলে মণিদা আবার ঘরে প্রবেশ করলো। যাই হোক, এই গল্পকথকর্তা লেখক তাদের হালকা কণ্ঠস্বর শুনতে পেলেন এবং কারণ জানতে চাইলেন। মণিদা লেখককে সব কিছু বললেন। তারপর মণিদা নিরঞ্জনকে নিয়ে তার মায়ের কাছে উপরেই দোতলায় যাচ্ছেন তার মাকে বুঝিয়ে বলার জন্য। হঠাৎ গল্পকথক বললেন যে, আচ্ছা, আমি কি উপরে তোমাদের সঙ্গে যেতে পারি? তারা প্রথমে যামিনী এবং মণিদা একটু হতভম্ব হয়ে গেলেন। তারপর বললেন, না, অবশ্যই, এসো, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারা তিনজনে দোতলার সিঁড়ি বেয়ে উপরে গেল। উপরে গিয়ে কি দেখলো জানো? যে ঘরের এক কোণে একটি ভাঙা তক্তপোষে ছেঁড়া কাঁথায় মরা একটি রুগ্ন অন্তঃসার শূন্য একটি মানুষ, বৃদ্ধ মহিলা পড়ে আছে। সে হলো যামিনীর মা, অন্ধ। তাদের আসার শব্দ শুনে, পায়ের শব্দ শুনে তার মা বলে ফেলল, কিরে নিরঞ্জন, এতদিনে তোর আসার সময় হলো বুঝি? সেই উত্তরটা মণিদা দিতে যাবে যে না,
আমি নিরঞ্জন নই, আমি মণিদা, এই কথাটা বলতে যাবে, ঠিক সেই সময় লেখক তাকে বাধা দিয়ে ফেললেন। মণিদাকে তার কথা বলতে দিলেন না। লেখক নিজেই বলে ফেললেন, লেখক এখানে নিজেই নিরঞ্জন সেজে ফেললেন। তিনি বললেন, হ্যাঁ মাসি, আমি এসছি তোমার মেয়েকে বিয়ে করার জন্য, আর আমি ফিরে যাব না, আর আমি তোমার মেয়েকে একা ফেলে যাব না। আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি এসছি, অনেক দেরি হয়ে গেল, তবে এবার আমি তোমার মেয়েকে বিয়ে করেই নিয়ে যাব। যাই হোক, এই কথা শুনে তার মা আশ্বস্ত হলো। তার মাও এটা বলল যে আমি মেয়ের বিয়ে না দিয়ে মরতেও পারছি না, আমি মেয়ের বোঝা হয়ে এই ঘন জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি, আমার মেয়ে সত্যিই খুব ভালো, আমার মেয়েকে তুমি যদি বিয়ে করো খুবই সুখী হবে। যাই হোক, লেখকের এই কথা শুনে যামিনী হতভম্ব হয়ে গেল, তার চোখের দিকে তাকিয়ে থাকল। লেখক এখানে তার মাকে আঘাত দিতে চাননি, তার মাকে মিথ্যা কথা বলে সান্ত্বনা দিতে চাইলেন। শুধু সান্ত্বনাই নয়, সত্যি সত্যি তিনি যামিনীকে ভালোবেসে ফেলেছিলেন। এই পুকুরের ঘাটে তিনি দেখলেন না যে প্রথম দর্শনেই একে অপরের যে অনুভূতি, প্রেমানুভূতি, যাকে আমরা পূর্বরাগ বলি, সেই প্রথম দর্শনেই পুকুরের ঘাটেই তার মনে একটি ছাপ পড়ে গিয়েছিল যামিনীর সম্বন্ধে। যাই হোক, সেই স্বল্প সময়ের মধ্যে যামিনীকে জীবনসঙ্গী করে নেবার কথাও ভেবে ফেলল, এবং এটাও ভাবলো যে তার মাকে যদি এই কথা বলি তাহলে তার মা হয়তো আশ্বস্ত হতে পারবে। যাই হোক, তার মা আশ্বস্ত হলো। পরের দিন তাদের যাবার পালা, গরুর গাড়ি এসে হাজির, তাদেরকে ফিরে যেতে হবে। তারা তিন বন্ধু সেই গরুর গাড়ির উপর উঠে বসলেন। যামিনী গল্পকথককে জানালেন যে আপনার ছিপ টিপ যে পড়ে রইল। গল্পকথক বললেন, কি বললেন জানো? তিনি হেসে বললেন, থাক না, এবারে পারেনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ তিনি ইনডাইরেক্টভাবে যামিনীকে এটাই বোঝাতে চাইলেন যে সত্যি সে যামিনীকে মনে প্রাণে চেয়ে ফেলেছে, তাই ছিপটা থাক, মাছ ধরার অজুহাতে সে আবার আসবে তাকে দেখা করার জন্য। সেই আশ্বাস দিয়ে গল্পকথক তার দুই বন্ধুকে নিয়ে চলে গেল কলকাতার উদ্দেশ্যে। সেই যামিনী একা পড়ে রইল সেই ভগ্ন অট্টালিকাতে, সেই তেলেনাপোতায়। গরু গাড়ির মধ্যে তিন বন্ধু মিলে যখন যাচ্ছেন, দুই বন্ধু তারা নিজেদের মধ্যে কথা বলছে, আর লেখক কিন্তু বারবার তার পাগল হৃদয় ছুটে যেতে চাইছে যামিনীর কাছে। সত্যি, আমরা যখন কোনো এক জায়গায় ভ্রমণ করে আসি, ভ্রমণ করে সেখানকার মায়া বসিয়ে ফেলে যখন আমরা ফিরে আসি, তখন আমাদের মনে বারবার একটাই কথা জেগে ওঠে, কি জানো, যে আবার কবে সেই স্থান ফিরে আসতে পারবো। ঠিক সেই রকম লেখকেরও মনে হচ্ছে, আবার আমি কবে তেলেনাপোতায় আসবো, আবার আমি কবে যামিনীর সঙ্গে দেখা করতে পারবো। সেই চিন্তা করতে করতে তিনি কলকাতায় এসে পৌঁছালেন। কলকাতায় কর্মব্যস্ত পরিবেশে আবার তিনি নিজেকে জড়িয়ে ফেললেন, কিন্তু তার মাথা থেকে তেলেনাপোতার ভূত যায়নি। তিনি কাজকর্ম সেরে তেলেনাপোতা যাওয়ার জন্য মন স্থির করে ফেললেন, তেলেনাপোতা যাওয়ার জন্য নিজেকে তৈরি করে ফেললেন। হঠাৎ তিনি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়লেন। এ সম্পর্কে আমি একটা কথা বলি, শোনো। তেলেনাপোতায়, এই যে আমি শুধু যামিনীদের ঘরের পরিচয় দিলাম, তেলেনাপোতা যদি একটি গ্রাম হয় তাহলে তো গ্রামে আরও অনেক মানুষ থাকবে, অনেক বসতি থাকবে। তো তেলেনাপোতায় একবার তোমার ম্যালেরিয়ার একটি মহামারী অসুখ এসেছিল। সেই অসুখের ফলে, সেই রোগের ফলে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তাই শুধু একটিই বাড়ি সেখানে পড়ে রয়েছে, সেই যামিনীদের বাড়ি। যাই হোক, সেই তেলেনাপোতায় গিয়ে তিনি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন।
বেশ কিছুদিন শয্যাশায়ী থাকার পর তিনি যখন সুস্থ হয়ে উঠলেন, সুস্থ হয়ে তিনি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন, তখন তিনি দেখলেন তার স্মৃতি থেকে তেলেনাপোতা প্রায় অনেকটাই আবছা হয়ে গেছে। তিনি ভুলেই গেলেন তেলেনাপোতা বলে সত্যি কোনো কি জায়গা ছিল। তিনি ভুলেই ফেললেন যামিনী বলে কি সত্যিই কোনো নারীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। যামিনী বলে কি সত্যিই কোনো নারীর সঙ্গে তার কথাবার্তা হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দেওয়া তো দূরের কথা, সব কিছু তিনি হারিয়ে ফেললেন। এখানেই গল্পকথক ছোট গল্পের ফুল স্টপ দিয়ে ফেলেছেন। এবার দেখো তো, এক নিমেষের জন্য মনে হচ্ছে না যামিনীর কি হলো? ওখানে যেমন আমাদের অভিজ্ঞান শকুন্তলা মেয়ে, রাজা দুষ্মন্ত যেমন তাকে ফেলে পালিয়ে গেল, শকুন্তলার কেমন হলো? এটা যদি ভাবতে হয় তাহলে এখানে তো নিঃসন্দেহে আমাদের মনে প্রশ্ন জাগবেই, যামিনীর কি হলো? তাহলে দেখো, যামিনীর নামের মানে হচ্ছে অন্ধকার। অন্ধকার কেন? এই অবলা নারীটিকে দুই ব্যক্তি প্রতারণা করলো। প্রথম প্রতারণা করলেন কে? তার মাস্তুতো ভাই নিরঞ্জন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে চলে গেল। দ্বিতীয় প্রতিশ্রুতি দিল গল্পকথক, একদিনের পরিচয়ে তাকে ভালোবেসে ফেললো এবং তাকে প্রতিশ্রুতিও দিল তার মাকে তাকে বিয়ে করবে, এমনকি আশ্বাসও দিল যে ছিপ থাক, আবার আমি মাছ ধরতে আসবো। তার মানে যামিনীর মনে আশা জেগেই রইল যে তার মনের মানুষটি হয়তো আবার তাকে দেখা করতে আসবে। যামিনী হয়তো পথ চেয়েই রইল তার অপেক্ষায়। কিন্তু গল্পকথক একসময় তাকে ভুলেই গেলেন। তাহলে তিনি দুইবার প্রতারিত হলেন। সেই জন্যই হয়তো লেখক এই নারী চরিত্রটির নাম যামিনী দিয়েছেন। অর্থাৎ তার জীবন অন্ধকারই থেকে গেল। তার জীবনে আলো এলো না, তার জীবনে সুখ এলো না, সে জীবনের আস্বাদ বুঝতেই পারল না। জীবনটা যে মধুময়, সে মধুময় জীবন সে পেল না। কে? যামিনী। সত্যি এই গল্পে যামিনী চরিত্রটি একটি প্যাথেটিক চরিত্র। দেখো, প্রথমে আমি বলেছিলাম তেলেনাপোতা মানে হচ্ছে, তেলেনা শব্দের অর্থ হচ্ছে সুর, আর পোতা শব্দের অর্থ হচ্ছে ভিটে। তেলেনাপোতা শব্দের অর্থ হলো সুরের ভিটে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে গ্রাম সত্যি খুব সুন্দর হয়। গ্রাম্য জীবন, শহরের মানুষরা কি মনে করেন? শহরের মানুষরা মনে করেন গ্রাম্য জীবন সত্যি খুব সুন্দর, গ্রামের মানুষেরা প্রকৃতির কোলে বেঁচে থাকে, কত সুন্দরভাবে জীবনযাপন করে। কিন্তু না, সব গ্রাম কিন্তু সমান নয়। তেলেনাপোতা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কষ্ট করে সেই মানুষদের সেখানে যেতে হলো। সেখানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে কত মানুষ সেখানে মারা গিয়েছে। সেখানে শুধু একটি মাত্র বসতি আছে, তারা কিভাবে কষ্ট করে সেখানে জীবনযাপন করছে। তাহলে গ্রাম্য জীবন খুব একটা যে সুখের হয় তা নয়। তবে এটা সত্যি, গ্রামের মানুষেরা হয় খুব সহজ সরল, আর তাদের মন খুব সহজেই জয় করা যায়, জানো। ঠিক যেমন জয় করে নিয়েছিল যামিনীর মনকে দুই ব্যক্তি, নিরঞ্জনও জয় করেছিল আর গল্পকথকও জয় করেছিল। সেই জন্য বলছি, গ্রামের মানুষেরা হয় খুব সহজ সরল নিষ্পাপ, তাদের মন খুব সহজেই জয় করা যায় এবং তাদেরকে খুব সহজেও প্রতারণা করা যায়। গ্রামের মানুষেরা খুব অতি সহজে একে অপরের উপর বিশ্বাস জন্মাতে পারে। কেন? কারণ তাদের মনে তো পাপ নেই, তারা তো নিষ্পাপ, তারা তো সতেজ সহজ সরল, তাই তারা অপরকেও খুব সহজ সরল ভেবে বসে আর অপরকে অতি সহজে বিশ্বাস করে বসে। আর সেই সুযোগটা নিয়ে ফেলে শহরের মানুষেরা, গল্পকথক এবং নিরঞ্জনের মতো প্রতারকরা। আর এই যামিনীর মতো নারীদের বারবার প্রতারিত হতে হয় তাদের সঙ্গে, সেই রকম মানুষদের হাতে। শহরের মানুষেরা
কীরকম জানো? খুব স্বার্থপর, তাদের মনুষ্যত্ববোধ বলে কিছু নেই। সময়ের সঙ্গে সঙ্গে তারা রূপ পরিবর্তন করে, কিন্তু গ্রামের মানুষেরা তা পারে না। গ্রামের মানুষেরা শহরে মানুষের মতো অত জটিল নয়। সহজে মানুষেরা সত্যি খুব সহজ সরল এবং সাবলীল। যাই হোক, গল্প এখানেই শেষ। মনে একটি জিজ্ঞাসা চিহ্ন বারবার থেকেই যাচ্ছে যে যামিনীর কি হলো? যামিনী কি সত্যি তার বৈবাহিক জীবন পরবর্তী ক্ষেত্রে শুরু হয়েছিল? সে নতুন করে জীবন কি শুরু করতে পেরেছিল, না গল্পকথক পরেও আবার গিয়েছিল? আমরা কিছুই জানতে পারি না। একেই বলে ছোট গল্প। মনে অতৃপ্তি বাসনা থেকেই যাচ্ছে, ক্ষুদ্রের মধ্যে বৃহত্তের ব্যঞ্জনা থেকেই যাচ্ছে। তো গল্প এখানেই শেষ হলো। তোমাদের কাজ হলো এবার গল্প বিষয়বস্তু তোমরা একটু ভালোভাবে পড়বে, আর টেক্সট বইটি অবশ্যই ভালোভাবে পড়লে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমাদের প্রশ্নপত্র আমি পরে আবার দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে কী প্রশ্নপত্র আসতে পারে। তোমাদের এখন কাজ হলো আমার ভিডিওটি ভালো করে শোনো, বিষয়বস্তুটা ভালো করে মনের মধ্যে স্মৃতিচারণ করো, আর তোমাদের টেক্সট বইটা একবার ভালো করে পড়ো। তাহলে আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।